আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৪২ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এভাবেই ধীরে ধীরে রাইসার চঞ্চলতা মরে যেতে লাগলো। তার হাসির জায়গায় নীরবতা বাসা বাঁধলো। তার সহজ সরল চোখ দুটোতে জমে উঠলো অকারণে ভয়। সে বাইরে থেকে বেঁচে ছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যেন কোথাও একটা ছোট্ট মেয়ে সেদিনই মরে গিয়েছিল। সেই জঘন্য অতীত আমার বোনের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছে। আমি আরেকটু দেরি করলে খুব বড় ক্ষতি হয়ে যেত। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু রাইসা সেই যে চুপ হয়ে গেল, আর তার ঠোঁটের কোণে কোনোদিনও এক চিলতে হাসি দেখিনি আমি। একেবারে চুপ হয়ে গেছে। মানসিক ধাক্কা, শারীরিক টর্চারের ফলে আজ বেঁচে থেকেও এরকম বাক প্রতিবন্ধী হয়ে থাকে। কোনো ইচ্ছা পোষণ করে না, মুখ ফুটে কিছু জানতেও চায় না। যা বলা হয় সব চুপচাপ করে দেয় নির্ভুল। এরকম ব্যবহার দেখে প্রায় সবাই বলতে থাকলো, মেয়েটা বোধহয় পাগল হয়ে গেছে, মাথায় সমস্যা আছে। আমার মা ভয় পেয়ে এক বয়স্ক মানুষের সাথে বিয়ে দিতে চাইলো। কি অদ্ভুতভাবে বিয়ের দিন সেই মানুষ আসলোই না। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম লোকটা সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। রাইসাকে বিয়ে করার জন্য অর্ধেক সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিতে চেয়েছিল। হঠাৎ করে না আসায় সবাই অবাক হলো। কি এমন হলো যে এক রাতেই সে গ্রাম ছেড়ে পালালো? বিষয়টা এখনো সবার কাছে ক্লিয়ার হয়নি। আমার মাকে মা বলার জন্য অনেকবার মার খেয়েছে। তারপর বাড়ির সব কাজ করে দেওয়ার বিনিময়ে মা ডাকতে অনুমতি দিয়েছে। বাড়ির সবার সাথে বসে খাবার খাওয়ার মতো সৌভাগ্য ছিল না। মেঝোতে বসেই খাবার খেত। একটা খাট পর্যন্ত তার রুমে ছিল না। একটা ছিঁড়ে যাওয়া মাদুর বিছিয়ে ঘুমাতে হতো। আমি অনেক কিছু করতে পেরেছি, অনেক কিছু পারিনি। সবার চোখ ফাঁকি দিয়ে যেত না সবসময়। ওর খুব আফসোস হয় শুধুমাত্র মা বাবা নিয়ে। যদি আদরের একটা মেয়ে হতো, রাইসার সামনে ওর বাবা আমাকে মেয়ের মতো কোলে নিত, আদর করত। কিন্তু তাকে কখনো কোলে নেয়নি। এই নিয়েও কত কান্না করেছে। ওর এই এত চোখের পানি কেউ সারা জীবনের জন্য দাম দিয়েও দিতে পারবে না। একবার বলেছিল হঠাৎ করে, আপু মানুষ মরে যায় কিভাবে? শুধুমাত্র বৃদ্ধ মানুষেরা মরে যায়, নাকি যাদের শরীরে রোগ হয় তারা মরে যায়? কারা তাড়াতাড়ি মরতে পারে? আমি আল্লাহর কাছে চাই আমার খুব জোরে যেন কোনো অসুখ হয়, সেই রোগের জন্য চিকিৎসা হবে না। একটু থেমে আবারও বলল, ওহ, চিকিৎসা করানোর মতো মানুষও তো আমার নেই। আমি খুব তাড়াতাড়ি যেন মায়ের কাছে যেতে পারি। তুমিও কিন্তু দোয়া করো আপু। আমি যখন মরে যাব নিশ্চয়ই তখন মা বাবা দাদি সবাই খুব খুশি হবে, তাই না? আমি ওদের কাছে এরকম খারাপ কেন? ওরা কেন আমাকে এক চিমটিও ভালোবাসে না? আমি বলেছি সব কাজ করে দেব, তাও একটুও ভালোবাসে না। আমি বুঝি সত্যিই খুব খারাপ, তাই না? আমি মরে গেলে কি বাবা মা একটুও কান্না করবে? আমি তো অনেক কাজ করি, আমার জন্য কি একটুও কান্না করবে না? তখনও কি বাবা আমার থেকে মুখ ঘুরিয়ে রাখবে? একটু বুকে জড়িয়ে ধরবে না? বলবে না তুই আমার মেয়ে? সবাই কি সুন্দর করে মেয়েকে সাথে নিয়ে বলে ও আমার মেয়ে। কিন্তু আমার বাবার সাথে আমি কোথাও যেতে পারি না। আমি খুব তাড়াতাড়ি মরে যাই। তুমি খুব ভালো আপু, তুমি আমার জন্য কেঁদো না। আমি সব সময় তোমাকে দেখব। এমনকি চুল বড় ছিল বলে অনেকবার ধরে মাজা পর্যন্ত কেটে দিয়েছে। মায়ের এমন মনে হতো যে আমার এত বড় চুল নেই, রাইসার কেন হলো? কিন্তু ওই যে বলে না, আল্লাহ যাকে দেয় তাকে ঢেলে দেয়। তার পৃথিবীতে আপন বলতে আমি ছাড়া কেউ ছিল না, অথচ সৌন্দর্যের কোনো কমতি ছিল না তার। আর এত সৌন্দর্যের জন্য বাপ নেই, বাপের কোনো পরিচয় নেই, এমন কথাও কম শুনতে হয়নি। এমন হৃদয় বিদারক ঘটনা টিভিতে এত সূক্ষ্মভাবে বর্ণনা হয়, এসব মানুষের জীবন থেকেই নেওয়া। সবকিছুর সাথে একটা করে ঘটনা জড়িয়ে আছে। রাইসার সামান্য কিছু অতীত শুনে সবাই যেন হতভম্ব হয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই, চোখের পানি অঝুরে পড়তে পড়তে কারো সামনে রাখা হাত ভিজেছে, কারো ওড়না, তো কারো চোখের পানি বাঁধ ভেঙে মেঝেতে পড়ছে। যুবক মানুষের চোখে কখনো জল দেখা যায় না, সব সময় সেটা অবশ্যই দেখা যায়। সবার চোখের পড়া পানিগুলো মুছিয়ে নিল। কিছু বলবে তাতেও যেন গলা ধরে আসছে। সানজিদা তো কথা শেষ করে জোরে জোরে কাঁদতে লাগলো। মেহেরিমা নয়ন বুকে জড়িয়ে নিলেন, মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, আন্টি আমি সেই দিন এসে আপনাকে দেখেই বুঝেছিলাম আমার বোনটা একদম সঠিক জায়গায় এসেছে। আপনার মতো মানুষ হয় না। আমার বোনটাকে এভাবেই দেখে রাখবেন আন্টি। ওর খুব একটা পরিবারের শখ, ওকে কখনো কষ্ট দিয়েন না আন্টি। আমার ভুলের শাস্তি যেন ওকে দিয়েন না। আমার বোনটা নতুন মা পেয়েছে, এতেই আমি খুশি। ওর শেষ কথাটা বলতে আবারও গলা ভেঙে গেল, ঠোঁট কাঁপছে। এতদিন ধরে জমে থাকা পাহাড় সম কষ্টগুলো যেন আজ একসাথে গলতে শুরু করেছে। এসব কিছু এতদিন বুকের ভেতরে জমিয়ে রেখেছিল, কাকেই বা বলবে? বলার মতো আর শোনার মতো মানুষ ছিল না। মেহেরিমা আর নিজেকে সামলাতে পারলেন না। শাড়ির আঁচল দিয়ে সানজিদার চোখ মুখ পানি দিয়ে মুছিয়ে দিলেন। আমার কাছে মার্জিয়া যেমন রাইসাও তেমন। কোনো সন্তান আমার কাছে ভেদাভেদ নেই, তুমি চিন্তা করো না। তোমার বোন তার মায়ের কাছে আছে। সানজিদা শিশুর মতো কেঁদে উঠে মেহেরিমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঘরে উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে আর চোখের পানি আটকে রাখতে পারলো না। মাহতাব নয়ন স্ত্রীর দিকে প্রশ্ন ছড়ল, মেহেরিমা তুমি এত কিভাবে বুঝলো? একটা নিঃশ্বাস ফেলে তিনি বলল, আমি ফোন করেছিলাম রাইসার কথা জানাতে। যেহেতু মা বাবা তাই ওনাদের জানানো আবশ্যিক। বিয়েটা যেভাবেই হোক হয়েছে, যাওয়া আসা হয়নি তাতে কি? তারা তো মায়ের কথা শুনে অবশ্যই দেখতে আসবে। রাইসার ঘরে গিয়ে দেখি বিছানায় ছিল ফোন, তাই আমি সেই ফোন থেকেই ফোন করি। তখন আমি কথা বলার পূর্বে তিনি বলতে শুরু করলেন, কিরে সর্বনাশী, কেন ফোন দিয়েছিস? ওরা কি ভাত দেয় না? ওখানে টিকতে পারছিস না? দেখ ওরা যদি তোকে বেরো করে দেয়, তো তুই কোনো পতিতালয়ে যাস, সেখানে অনেক টাকা পাবি, খুব স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারবি। আর তোর যা শরীর, দেখবি দাঁড়াতে না দাঁড়াতে হাজার মানুষের ভিড় পড়ে যাবে।
আমাদের ঘরে লটকানোর চেষ্টা করিস না, এতদিন দেখেছি আর পারবো না, আর ফোন দিস না দয়া করে, রেহাই দে আমাদের। কথাগুলো শুনে আমি আশ্চর্য হয়েছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। পরে বললাম, বেআইন তিনি হয়তো চমকে উঠেছেন, এমনটা আশা করেননি। আমতা আমতা করে বললেন, আপনি? আমি বলেছিলাম, হ্যাঁ তো আপনি কি বলছিলেন এসব মেয়েকে? বাদ দেন, আমি যে কারণে ফোন করেছিলাম, রাইসার পা ভেঙে গেছে, আপনার বাবা মা তাই সংবাদ দিলাম মেয়েকে দেখে যাবেন। কিসের মেয়ে? কার মেয়ে? আমি ওই সতীনের মেয়ের জন্য কোথাও যেতে পারবো না, এমনি এখনো আমার মেয়েটার খোঁজ পাইনি। সতীনের মেয়ে? কি বলছেন আপনি? ওপাশ থেকে বলেছিল, হ্যাঁ ও আমার নিজের মেয়ে নয়, দেখুন কাজ কামের ভয়ে পা ভাঙার নাটক করে বসে আছে। অজুহাত দেওয়া ওর কাজ, বেশি বেশি কাজ করিয়ে নেবেন, না পারলে একটা লোহার রডের বাড়ি মারবেন, এমনি এমনি কাজ হয়ে যাবে। ওই সর্বনাশিনীকে দেখতে আমি যেতে পারবো না, দরকার পড়লে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করুন। আমি ওর কোনো মা নই, আমার একটা মেয়ে, আর সেটা হলো সানজিদা। এভাবে কথা শোনার পর আমার কেমন ধোঁয়াশা লেগেছিল। তখন মাথায় এলো সানজিদার কথা, ও তো সব জানবে, কেননা একসাথে বড় হয়েছে। তাই আর সময় নষ্ট না করে সানজিদাকেও আসতে বলেছিলাম, যাতে ওর কাছ থেকে সত্যিটা আমি জানতে পারি। আর এখন তো সবার কাছে সবটা পরিষ্কার। মার্জিয়াও কেঁদে ফেলেছে, আসলে মেয়ে মানুষ তো একটুতেই ইমোশনাল হওয়া তাদের কাজ। ফাহিম, ইমরান, জিহাদ, মাহতাব নয়ন সবাই চোখের জল মুছল, যেন কোনো অপ্রাপ্ত অসমাপ্ত জীবনের সিনেমা দেখে সিনেমা হল থেকে বের হলো। কেউ চোখের জল লুকানোর চেষ্টাও করলো না। সবার মাঝে শুধু একটা মানুষের চোখে জল নেই, কি করে এত কিছু জানার পরও এভাবে স্বাভাবিক থাকতে পারে? তেজ উঠে দাঁড়িয়ে কবেই, দুই হাত শক্ত করে মুঠো করা, চোয়াল শক্ত, চোখ স্বাভাবিকের চেয়ে তুলনামূলকভাবে লাল হয়ে আছে। চোখের ভেতরের প্রতিটা শিরা ফুলে লাল হয়েছে। হাত মুঠো করে রাখায় প্রতিটা শিরা উপশিরা ফুলে ফেপে আছে। এক একটা শিরা যেন বাইরে থেকে ধরে টেনে ছিঁড়ে আনা সম্ভব। একা একা সবগুলো রোগ টান টান হয়ে আছে, এই বুঝি হাত থেকে বেরিয়ে আসবে। সবাই এই বিষয়টা বুঝলো। রাইসাকে স্বাভাবিক আর প্রাণচঞ্চল জীবন ফেরাতে হলে তাকে অবশ্যই সেই না পাওয়া সুখটা দিতে হবে, তার সাথে ভালোভাবে মিশতে হবে। গল্প, আড্ডা, মজা, হাসি, খুশির মাঝে রাখলে এটা সম্ভব। জিহাদ বলে উঠল, আমরা সবাই চেষ্টা করলে রাইসা ঠিক স্বাভাবিক হতে পারবে। মার্জিয়া বলল, আমরা পারবো তো রাইসার এই দুর্দশা থেকে বের করে স্বাভাবিক জীবনে আনতে। ইমরান বলল, আমরা এত মানুষ আছি, সামান্য একটা মেয়েকে ঠিক করতে পারবো না? 10-এর লাঠি 1-এর বোঝা, চেষ্টা করলে সব সম্ভব, সুতরাং আমরা সবাই চেষ্টা করব। ফাহিম বলল, এবং সফল হব ইনশাআল্লাহ। জিহাদ হেসে বলল, যাক অন্তত কারো বড় ভাই হওয়ার সুযোগ পেলাম, আমারও বোন নেই, একেবারে মিলে গেল, আজ থেকে রাইসা আমার ছোট বোন। ফাহিম ঘাড় ঘুরিয়ে বলল, আমি কি বানের জলে ভেসে এসেছি? তোর একা বোন নই, আমিও আছি, যদিও আমি তোর থেকে 1 সপ্তাহ বড়, তাই বড় ভাই হওয়ার অধিকার আমার তোর আগেই। এটা নিয়ে দুইজনেই তর্ক বিতর্ক করতে থাকে। পাশ থেকে ইমরান হাসলো, তোরা থাম, ভুলে যাস কেন আমি তোদের দুটোর থেকেও 6 মাসের বড়। সম্মান দিয়ে কথা বলবি, আর আমি হব সবার বড় ভাই, রাইসার ভাই, তোরা হলি মেজো ভাই আর ছোট ভাই। ফাহিম ঝটপট করে বলে ফেললো, এখানে আপনার থেকেও একজন বড় আছে মহাশয়, সেটা হলো তেজ। জিহাদ বলল, তো তুই কি তেজকেও ভাই বানিয়ে দিতে চাস? বেচারার উপর কি ধকল যাচ্ছে দেখ, চোখের আকৃতি দেখ। ভাই বানাস না, নয়তো রাইসার ভাই হওয়ার জন্য পৃথিবীতে আর থাকবি না। ইতিহাস এই প্রথম না হয় বউয়ের ভাইয়ের শখ পূরণ করতে স্বামীকেই ভাই সাজতে হলো। তোর কপাল ভালো তেজ, আমাদের মতো বন্ধু পেয়েছিস। তেজ রাগে দৃষ্টিতে জিহাদের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি রুমে যাচ্ছি, দেখি ওর কিছু লাগবে কিনা, ঘুম থেকে উঠেছে মনে হয়। ফাহিম গুলগুল চোখ করে তাকিয়ে বলল, ও হয়ে গেছে বাবা, রাইসা তোর থেকেও ছোট, নামও আছে, সব বাদ দিয়ে বউকে। ও হাউ রোমান্টিক বয়। ইমরান ধমক মেরে বলল, নোট ও, সে হচ্ছে মৃগনয়নী। যা তেজ যা, তোকে এখন উপরে থাকা দরকার। এত কষ্টের পরেও সবাই এদের ঝগড়া দেখে হাসাহাসি করছে। মাহতাব নয়ন সত্যি এতটা অধৈর্য হয়ে আছেন, নিজের বাবা হয়েও কেমন করে মেয়েকে এভাবে অন্যর প্ররোচনায় দূরে রাখতে পারে, এমন মা মরা মেয়েটার সাথে খারাপ করতে পারে? তার কি আসলেই বাবা হওয়ার যোগ্যতা আদৌ আছে? রুমে গিয়ে দরজা লাগিয়ে এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। গরমে চারিদিকের বাতাসও যেন জ্বলন্ত লাগছে। রাইসার ব্যান্ডেজ পরা পায়ের কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। পায়ের হিঁটু থেকে নিচের দিকে পুরো ব্যান্ডেজ করা, হাত রাখতে চেয়েও রাখলো না, যদি ব্যথা লাগে। অজান্তে আর কষ্ট দেওয়ার মতো দুঃসাহস দেখাবে না, তবে সেই ব্যান্ডেজের উপর আলতো করে ছুঁই ছুঁই ঠোঁট ছোঁয়ালো। পা গ্রেডের উপর এসে রাইসার পাশে বসলো, কপালে চুল টেনে কানের মাঝে গুজে দিল, শূন্য কপালের মাঝে গভীর এক সম্পর্ক জুড়ে দিল। মুখোমুখি হয়ে অন্য এক হাত মাথায় রেখে বুলিয়ে দিল, মৃগনয়নী, আমি জানতাম না আমার এই ছোট্ট মৃগনয়নীর ভেতর এতটা কষ্ট। কেন আমাকে দেখলে এতটা ভীতু হয়ে যাও? কেন কেঁপে ওঠো? কেন কথা বলতে চাও না? তবে আমি তোমাকে কথা দিলাম, তুমি পৃথিবীর সমস্ত পুরুষকে ভয় পেলেও আহনাব নয়ন তেজের বুকেই স্বস্তি পাবে। এখানে সমস্ত শান্তি তোমার জন্য রেখেছি। তোমার ভয় কাটুক শুধু আমার কাছে। তুমি যতটা কষ্ট আঘাত পেয়েছো, সেটা আমি দূর করতে না পারলেও আমার গভীরতার চাদরে তোমাকে মুড়িয়ে রাখবো। যেই চাদর সরাতেই থাকবে, কিন্তু শেষ চাদর পর্যন্ত পৌঁছাতে পারবে না। মানুষ তো বলে 100 গুণ, 1000 গুণ, কোটি গুণ, কিন্তু আমি বলছি তুমি যত কষ্ট পেয়েছো, তার চেয়ে অধিক ডেসিলিয়ন গুণ যত্নে মুড়িয়ে রাখবো। যার পরে আমাকে কোনো সংখ্যা নেই, ঠিক সেরকম অতীত ভুলবে না,
কিন্তু আমি তেজ তোমার মস্তিষ্ক থেকে সেই বিকৃত জঘন্য অতীতের স্মৃতি চিরদিনের জন্য মুছে দিব, একেবারের জন্য। তুমি চেষ্টা করলেও সেই অতীত মনে করতে পারবে না। রইল বাকি যারা তোমার সাথে এরকম ব্যবহার করেছে তাদের প্রত্যেককেই ওর শাস্তি উপভোগ করতে হবে। আর যেই হাত আমার মৃগনয়নের দিকে খারাপ উদ্দেশ্য বাড়িয়েছিল সেই হাত আমি কেটে টুকরো টুকরো করে দিব। যেই চোখ তোমার সৌন্দর্যের দিকে কলঙ্ক লাগানোর দৃষ্টিতে তাকিয়েছিল সেই চোখ আমি বের করে নিব। সেই চোখে পৃথিবীর আর কিছু দেখার যোগ্যতা রাখে না। সেই জীব যা দিয়ে সৌন্দর্যের বাহবা দেওয়ার জন্য না উঠে গ্রাস করার লালা ফেলে আছে, সেই জীব আমি কথা বলার জন্যও রাখবো না। আমার ঘুমটাবতীকে তার ঘুমটার আড়ালেই রেখে দিব। কেউ ছুঁয়ে দেয়া তো দূর, চোখে তুলে তাকানোর সুযোগও পাবে না। যে এই সাহস করবে, আই প্রমিস আমি তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব। আমার মৃগনয়নের জন্য যদি আমাকে ভিলেনও হতে হয় তাতেও আমি পিছুপা হব না। ইউ আর মাই গার্ল, অনলি মাইন। শুনতে পাচ্ছ? ইউ আর মাইন কমপ্লিটলি অ্যান্ড এন্ডলেসলি। তুমি পুরোপুরি এবং অনন্তকালের জন্য কেবল তেজের। এখন থেকে কোনো মুক্তি নেই তোমার, আর না আমি তোমাকে মুক্তি দিব। ঘুমন্ত রাইসা তেজের অভিব্যক্তি বুঝতে পারলো না, তবে উসফুস করে চোখ মেলে তাকালো। শেষের একটা কথা শুধু শুনলো, কার মুক্তি, কিসের মুক্তি, এসব কিছু বুঝতে পারলো না। রাইসা পিটপিট করে চোখ তুলে তাকানো দেখে তেজ চট করে সোজা হয়ে বসলো। ঘুমের কারণে রাইসার হুঁশ নেই। তেজকে সামনে বসে থাকতে দেখে ধরপড়িয়ে উঠে বসতে চাইলো। দুই হাত বিছানায় রেখে বসার জন্য পা টেনে নিতেই ব্যথায় কুকড়ে উঠলো। হোয়াটস রং? উঠতে গেলে কেন? ধরপড় করো কেন? বলে দ্রুত রাইসার পায়ে আলতো করে হাত বুলালো। বুঝতেছে না আসলে কি করবে। রাইসাকে খাটে শুয়ে দিল আস্তে আস্তে, পা আবারও ঠিকভাবে সোজা করে রাখলো। এরপর গম্ভীর মুখে বলল, উঠার কোনো দরকার নেই, কি চাই বলো আমি এনে দিচ্ছি। রাইসা আমতা আমতা করতেই তেজ আবারও বলল, কি সমস্যা, ওয়াশরুমে যাবে? রাইসা মাথা নাড়ালো, তো কিছু খাবে? আবারও মাথা ঝাঁকালো। তেজ শুকনো দৃষ্টিতে তাকিয়ে ফের বলল, তুমি না বললে আমি বুঝবো কি করে কি বলতে চাও? মুখ তো আছে তাই না? আমার সাথে কথা বলতেই তো পারো। বাইরে যাবে? কিছু খাবে? নিয়ে আসবো? কিছু তো বলো। রাইসা বলল, জি আমি কিছু খাবো না। আপু কি চলে গেছেন? এক বাক্যে রাইসার কথার সমাপ্তি ঘটলো। তেজ কপাল চুলকে বলল, এতক্ষণে চলে গেছে, কালকে আসবে আর তোমার সাথেই থাকবে। রাইসা বলল, সত্যি বলছেন? আপু আমার সাথে থাকতে পারবে? উৎসুক হয়ে কথাটা বলল রাইসা, কিন্তু তেজ সেকেন্ডও সময় না নিয়ে উল্টো বলে দিল, দিনের বেলা। কথাটা খুব সহজ হলেও ছোট্ট সরল মস্তিষ্কে ধারণ করতে পারলো না। মানে? তেজ বলল, কিছু না, মাথায় এত চাপ নেওয়ার কিছু নেই, ঘুমাও, যথেষ্ট হয়েছে সারাদিন, রেস্ট দরকার তোমার। রাইসা বলল, কিন্তু এটা তো আপনার ঘর, আমাকে আমার ঘরে নিয়ে যান, আমি সেখানেই থাকবো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।